দর্শক মণ্ডলী, প্রতি বছর পৃথিবী জুড়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে উদযাপিত হয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পরিযায়ী পাখি ও তাদের আবাস রক্ষার তাগিদ থেকে এই দিবসটি পালন করা হয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনামাল হক এবং পাখি বিশেষজ্ঞ ডক্টর পল থমসন। এনাম ভাই, অপরিযায়ী পাখি দিবস নেই, কিন্তু পরিযায়ী পাখি দিবস আছে, কেন? পরিযায়ী পাখি সারা বিশ্বকে ব্যবহার করে। যারা পরিযায়ন করে না সেই পাখি কিন্তু একটি স্থানে থাকে, তার জন্য বিশ্বব্যাপী কোনো ব্যবস্থার কিন্তু অতটা জরুরি প্রয়োজন নেই। মনে করুন বাংলাদেশের দোয়েলটা এদেশে আছে, এদেশের মানুষ ওর যত্ন নিলেই হবে। কিন্তু একটা পরিযায়ী পাখি কোনো এক দেশে থাকে না, তার টিকে থাকার জন্যে কয়েকটা দেশ, অনেক সময় একাধিক মহাদেশ লাগে। তো সেখানে যদি বিশ্বব্যাপী একটা সংরক্ষণের কাজ যৌথভাবে না করা হয় তাহলে ওই পাখিটার জন্য বিপদ। তাই বিশ্ব পরিযায়ী পাখি দিবস আছে, সমস্ত বিশ্বের মানুষ একযোগে যেন এই পাখিগুলোকে সংরক্ষণের উদ্যোগ নিতে পারে এই জন্যে। কিন্তু সব পাখিরই প্রকৃতিকে যে সেবা দিচ্ছে সেই সেবাটার জন্যে আমরা টিকে আছি পৃথিবীতে, এই কথাটা যেন আমরা বুঝতে পারি, তাই এই রকম দিনের কথা বলা হয়েছে। এবছর এই পরিযায়ী পাখি দিবসের প্রতিপাদ্যটা হলো এই পাখিদের ভবিষ্যৎই আমাদের ভবিষ্যৎ। পাখির কি হবে তার উপর নির্ভর করে আমাদের কি হবে। পাখি টিকে থাকবে না, আমরাও টিকে থাকবো না, এই হলো এবছরের প্রতিপাদ্য। এই কথাটা যেন সব মানুষ বুঝতে পারে, সেই জন্য এই ধরনের কাজ। কারণ অনেকেরই এটা জানা নেই, মনে করায় অনেকেই যে পাখি একটা অলংকার যেন আমাদের জীবনে, দেখলাম ভালো লাগলো এই বুঝি, তা মোটেই নয়। পাখি না থাকলে আমরা থাকবো না, কারণ পাখি এই যে সবুজ প্রকৃতি টিকিয়ে রেখেছে। পাখি না থাকলে কোনো বন থাকবে না, বন না থাকলে তো আমরা থাকতে পারবো না। এই কথাটা যেন সবার কাছে পৌঁছানো যায়, তাই এই দিবস। এটা বিশ্বব্যাপী একটা আয়োজন করা হয়েছে, বিশ্ব পরিযায়ী পাখি দিবস, যাতে অন্তত সচেতন যেন মানুষ হয়। এতখানি প্রয়োজন হয়তো যারা পরিযায়ন করে না সেই পাখির জন্য প্রয়োজন হয় না। আচ্ছা, আর এই পরিযায়ী পাখিদের আমাদের দেশে যারা আসে এবং যায় প্রতি বছরই, এদের কি ভূমিকা আমাদের এই পরিবেশের জন্য, প্রকৃতির জন্য? সব পাখিরই কিন্তু ভূমিকা একই। পরিযায়ীর জন্য ওই একটা অঞ্চলে সে প্রকৃতিকে যা দেয় সেটা কিন্তু কোনো বড় পার্থক্য নেই। একটা পাখি কি করে, প্রকৃতির অনেকগুলো সেবা দিয়ে থাকে। সে ফুলের পরাগায়ন করে, পোকা দমন করে, একটা বড় জিনিস, এবং অন্যান্য অনেক ছোটোখাটো আছে, যেমন হাঁস পানিতে অক্সিজেনেট করে, অক্সিজেন মিশায়, দুর্বল মাছকে ধরে খেয়ে বক পানির মাছ, সুস্থ মাছগুলোকেই টিকিয়ে রাখে, এইভাবে রোগ দমন করে। এরকম বহু প্রাকৃতিক সেবা রয়েছে সব পাখির। প্রকৃতির যে সেবা সব পাখি দিচ্ছে সবই এক এবং সম্পূর্ণ মূল্যবান এবং অপরিহার্য। আমরা এটাকে ছোট করে কিংবা না নিয়ে বেঁচে থাকতে পারবো এমন নয় মোটেই। আচ্ছা, আমাদের দেশে কি পরিমাণ এই পরিযায়ী পাখি আসে প্রতি বছর, এর কোনো পরিসংখ্যান আছে কি? পুরো পাখিটার পরিসংখ্যান নেই, কিন্তু আমরা যেহেতু প্রতি বছর জলচর পাখি গণনা করি, জলচর পাখির ভেতরেই পরিযায়ী পাখির একটা বড় অংশ রয়েছে, তো আমাদের ওই অঙ্কটা জানা আছে। বাংলাদেশে এমনিতেই 300-রও বেশি প্রজাতি রয়েছে যারা বাংলাদেশে পরিযায়ন করে, বাংলাদেশে আসে এবং যায়। অধিকাংশই শীতের পরিযায়ী, শীতে বাংলাদেশে আছে, কিন্তু অনেকেই গ্রীষ্মে আসে, আবার অনেকে পান্থ পরিযায়ী আছে যারা এসে চলে যাবে বাংলাদেশের উপর দিয়ে। যেমন ঠিক এই সময়টায় আপনি যদি আমুর শাহীন দেখতে চান, আপনি বাইরে যে ঢাকাতেই দেখতে পাবেন। সে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে চলে যাচ্ছে সেই চীনে আমুর নদীতে বাংলাদেশের উপর দিয়ে। ও কি থাকে না বাংলাদেশে? না, তার কোথাও থাকলে তার জীবন টিকবে না, কারণ সে যে পোকামাকড় খায় সেগুলো ওই চীন রাশিয়ার সীমান্তে আমুর নদীর অববাহিকায় আছে, আবার দক্ষিণ আফ্রিকায় আছে। তাই সে বছরে এই পুরো পৃথিবী পার হয়ে এক প্রান্তে দক্ষিণ আফ্রিকা আর এক প্রান্তে চীন, সেখানে যায় আসে বাংলাদেশের উপর দিয়ে। এই দুটো জায়গায় কিন্তু তার প্রয়োজন টিকে থাকার জন্যে।
আবার মাঝখানে দেখুন বাংলাদেশ, ভারত সবার উপর দিয়েই যাচ্ছে, এখানেও কিন্তু সে জীবনের কিছুটা সময় কাটায় অল্প হলেও। এই 1 মাস যে বাংলাদেশের উপর দিয়ে যাবে তার এই পোকামাকড় খেয়ে বাঁচতে হবে। সুতরাং আমরা যদি পোকামাকড়গুলো মেরে ফেলি তাহলে কিন্তু সেও ক্ষতিগ্রস্ত হবে, যাওয়ার পথে সে অনাহারে থাকবে। এই জন্যেই এই পরিযায়ী পাখির জন্যে বহু দেশের মানুষ, বহু দেশের সরকার একসঙ্গে কাজ না করলে এরা নির্মূল হয়ে যাবে খুব সম্ভবত। আবার ফিরে আসবো আপনার কাছে। Paul, you've been to Bangladesh around 25 years, right? Yes. So you've been working on birds, and would you tell us about what is done in Bangladesh for migratory birds? Yes. In some ways, nothing special, and in other ways, quite a lot over the years. If I compare the last 25 years ago, I think the country has stronger protection of birds than it did, that there's more control and more understanding that hunting is bad and is illegal, at least more controls on trapping of birds. But there's the challenge of habitats. And we have to think that migratory birds are a big part of the total bird fauna found in Bangladesh. Something like 44% of all of our birds are migrants, a lot of them spending more of their life in Bangladesh than in other places. So we have shorebirds and warblers that come here in September, October and leave again in April. And then we have other birds that just pass through and a few that spend the summer nesting here and then migrate away. So using different habitats, using forests, using wetlands. So some of the important things that are happening are protection of wetlands. So we now have some protected areas in the Howers, Tangwa Hawa, Baikabil, Hakluki Hawa, where there's conservation, and some of the waterbird numbers like ducks have been increasing. We have important waterbird concentrations, particularly shorebirds, in places like Sanadia and Nishamdeep. And the other thing that's important is that a lot of the species that are globally threatened that occur in Bangladesh are migratory species, mostly ones that are here in the winter. Like when you came here and the present situation, migratory bird and the birds we have here, if you compare 25 years before and now, what is the current status? It's a mixture, I would say. In some cases, we still have good numbers of water birds, high numbers of shorebirds present in the winter. Species like Indian skimmer, which still winters in good numbers in Bangladesh, and Bangladesh is the most important site in the world for them in winter. I think the numbers of what used to be common migrants have probably declined from loss of habitat. So with trees disappearing or bushy areas being cleared and converted to agriculture, there's less habitat for some of the small warblers that migrate here in winter. I see fewer barn swallows, one of the highlighted species for this World Migratory Bird Day, than in the past. I can remember visiting Tangwa Hawa, where there was a huge roost of them in the winter years ago, and there are less now. And take another of the highlighted species, yellow-breasted bunting, which used to be guaranteed to see in the winter in wetlands in the Howers when I first came, and now is very rare, and it's declined massively to become endangered, just from changes in habitat in Bangladesh, but more importantly in the rest of its range. So big hunting pressure and loss of wetlands in China and East Asia where it breeds. So there's this connection that we have some groups like ducks and shorebirds which are doing pretty well, lost in some areas but managing to survive in other areas, even being restored where we have sanctuaries. Wintering birds in the forests probably doing about the same, but then in the open countryside and smaller birds being threatened because bushy areas are disappearing, pesticides are being used more and there's less insects available. So mainly the small birds are
reducing more than the big bird. I think so, yes. There have shown some declines in some sites, but then other areas have been stable or even recovering. So probably about in balance at present. What about the wetland? I think we don't have enough data apart from a few focus sites. And what I think has happened is that the well-known sites are still good for water birds, but the other areas, the smaller beals and wetlands that a big number, because there were many of them, those are no longer as attractive. They tend to be trained out in the winter. The areas of reed swamp and swamp thickets have declined. And so the water birds that occurred in those areas have dropped. For example, counts of water birds in the Jamuna River have declined over time over the last 20 years. So you have been to all the places in Bangladesh, right? A lot of them. Okay. And you hope to be here more. I believe that more years you'll be working on this, especially you are working on bird, right? It's my hobby rather than my profession, but okay. I certainly hope that I'll be coming here So for basically more years. it's hobby. It's not something like that profession. I've had the fortune that it's a hobby, but I've been able to include it at different times as part of projects that I've been involved in. All right, I'll come back to you again. Nambai, পরিযায়ন এত কষ্টকর, তারপরে এরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পরিযায়ন করে কেন এই পাখিরা? এক জায়গা থেকে আরেক জায়গায়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়া আবার ফিরে আসা, এটা খুবই বিপজ্জনক, খুবই স্বাভাবিক। আপনি ভ্রমণ করলেই বিপদ বেশি হয়। আপনি এক জায়গায় যদি থাকেন বিপদ একটু কম, ঝুঁকি কম জীবনে। আমাদের জন্য তা সত্যি, পাখির জন্য পরিযায়ন ঝুঁকিপূর্ণ। তারপরেও পাখি করে কেন? যে কারণে আমরা পরিযায়ন করি অনেকটা তাই। কিন্তু পরিযায়ন করলেই কেবল আপনি পৃথিবীর সম্পদের ব্যবহার বেশি করতে পারবেন। আপনি যদি এক জায়গায় থাকেন, আপনি ওইখানে যে সম্পদ আছে, যা কিছু আছে তাই দিয়ে জীবন কাটাতে হবে। তাতে আপনার জীবন সীমিত হতে বাধ্য। পাখিরও তাই। যে পাখিরা পরিযায়ন করে না, তারা ওই জায়গাতে যেখানে তারা আছে সেখানে যা কিছু আছে তা দিয়েই জীবন কাটাতে হয়। ওখানেই খাওয়া, ওখানেই প্রজনন সব। যদি কেউ এক জায়গায় খায় আরেক জায়গায় প্রজনন করে, তাহলেই কিন্তু তার জীবনের সম্ভাবনাটা বেড়ে গেল। সেটাই পাখি করেছে। যদিও ওরা ঝুঁকি নিচ্ছে, পথে মারা যাচ্ছে, সমস্ত বিপদ সে মোকাবেলা করছে, কিন্তু তারপরে পরিযায়ন করছে। যদি পরিযায়ন না করতো পাখিরা, তাহলে কিন্তু পৃথিবীতে অনেক কম পাখি হতো। ধরুন বাংলাদেশের মধ্যে যে পাখিগুলো সারা বছর টিকে থাকতে পারে, শুধু তারাই থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের পাখির প্রজাতি সংখ্যা হতো মাত্র 300। বাংলাদেশে এমন পাখিও আছে যারা এখানে জন্মায় কিন্তু এখানে সারা বছর থাকে না। তাই আমরা ওই বাড়তি পাখিগুলো পেয়েছি, যেমন আমাদের কোকিলগুলো, আমাদের সুমচাগুলো, যারা এখানে জন্মাচ্ছে কিন্তু শীত আসলেই তারা চলে যাবে অন্য দেশে। কারণ শীতে তারা যে পোকামাকড় খায়, শীতে সে পোকামাকড় বাংলাদেশে হয় না, তারা তখন দক্ষিণে চলে গেল, তারপরে টিকে থাকলো। এই যে পৃথিবীর যে সম্পদ, সেই পুরো সম্পদটা ব্যবহার করতে পারে কেবলমাত্র পরিযায়ী পাখিরাই। আমাদের দেশে কি জলচর পাখি বেশি আসে নাকি সব ধরনের পাখি বেশি আসে? জলচর পাখি লোকে সহজে দেখতে পায়, কারণ পানিতে দেখা সহজ। কতগুলো একটা হাওড়ে বাওড়ে কিংবা পুকুরে কয়টা পাখি আছে আপনি দেখতে পাচ্ছেন, তাই লোকের চোখে পড়ে জলচর পাখি বেশি। কিন্তু বহু পাখি পরিযায়ন করে আমাদের এখানে আসে, যারা গাছে বনে বাদারে ঝোপঝাড়ে চলে যায়, যাদেরকে লোকে দেখতে পায় না। আবার অনেক পাখি আছে যারা দেখলেও লোকে খুব একটা গণে না। পল বলছিলেন একটু আগেই পাতি আবাবিলের কথা। আমাদের দেশে লাখো লাখো আছে, কিন্তু লোকে দেখতে পায় না। ছোট পাখি ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে যাচ্ছে, পোকা ধরে খাচ্ছে, লোকে খুব একটা খেয়াল করেও দেখে না। কিন্তু ধরুন আমাদের চকাচুকিকে সবাই চিনবে। অনেক বড় হাঁস পানিতে থাকে, সহজে চোখে পড়ে। ফলে আমি বলবো যে জলচর পাখির সংখ্যা, প্রজাতি সংখ্যা বেশি না হলেও তারাই কিন্তু লোকের চোখে পড়ে। এই যে আপনি এখানে এই স্টুডিওতে যত পাখির ছবি দিয়েছেন, সবই জলচর পাখি, কারণ সহজে দেখা যায়, সহজে ছবি তোলা যায়। কিন্তু আমাদের যত ছোট ছোট পাখি আছে, পল থমসন বলেছে হলদে বুক চটকের কথা, এই পাখিটা কেউ চিনবে না। কিন্তু এদেশে ভুড়ি ভুড়ি ছিল, এখন কমে গেছে। এরা বিপদে আছে বলে এরা বিপন্ন ধরা হয়, কিন্তু কেউ চিনবেই না। এরা এত ছোট পাখি, চড়ুইয়ের মতো, এবং
বনে বাদারে থাকে ঝোপঝাড়ের পাখি এরা। এরা ছোট হলেও সংখ্যায় অনেক বেশি এবং গাছের পাতার পোকা দমন করে এরা আমাদের কত উপকার করছে তার আমরা অনেক সময় বুঝতেও পারি না, কিন্তু এদের সেবা আমাদের জন্য, আমাদের প্রকৃতির জন্য অনেক বড়। আবার ফিরে আসবো আপনার কাছে। ফল, tell us about the need to do for migratory birds. First of all, we need to protect habitats in Bangladesh, not just open waters and howers, but other habitats as well, and protect the birds themselves. If we think about some of the priorities like shorebirds, Bangladesh is one of the main wintering areas for springbill sandpiper, which is one of the rarest birds in the world, maybe down to 300 or so individuals, breeding way up in far northeast of Russia, in Chukotka, and migrating thousands of kilometers via China to spend the winter in Bangladesh, and perhaps spending more of the year here than it does anywhere else. So we need to protect mudflats and coastal areas which often are thought of as being of no use for people, and places where we can plant mangrove trees or catch fish indiscriminately or disturb them or make industrial development. Some of these areas at least need to be protected as being important for not just this one species, but it's a flagship for many different species of shorebird and waterbird. Another priority, I think, is to protect freshwater swamp thickets, as I would call them. These are the bushy areas of reeds, dolichos, and other plants that grow maybe 5 or 6 feet tall. And those are very often cleared or burnt, but they are home to a big number of migratory small birds, which are just as much a priority and have similarly amazing life cycles. So we know from bird ringing in Baika Beal, for example, that the same dusky warblers have been coming back to the same patch of swamp thicket for 6 or 7 years, migrating to Siberia, and then a bird that only weighs about 10 grams coming to the same place each year for the winter. So instinct or life cycle of coming back to the same places also means that we need to protect areas that are important for migratory birds, otherwise they'll have problems to find alternatives. So coastal mudflats and wetlands, freshwater wetlands including swamp thickets, as well as open waters. After that, we need to think of all the habitats that are important for our birds, and to think of migratory birds as our birds, because it's very hard to distinguish the small birds that are making use of village groves or fields, and as well as the bigger ones. Some of the initiatives that have been effective that could be expanded are where communities and NGOs work together. So we have good examples in Sonadia where the hunters who were trapping shorebirds have been persuaded to take up other occupations. We have the community of Baika Beal that's protecting an important wetland, and there's a big scope to have more of those kinds of programs, particularly in wetlands. But we need to also recognise the value and just how exceptional so many different birds are. We need more research, but we know already interesting things. So the black kites that you see around Dhaka or other cities, they might have nested in Bangladesh, but they might not have. This last winter there were 4 or 5 black kites that had been satellite transmitters with them that had been tagged in Mongolia and that were spending the winter in Bangladesh. So the other thing that Bangladesh could do is actually be more active on the international stage in terms of trying to collaborate with other countries along the flyways that migratory birds take, so that we have a network of areas protected for different types of migratory birds along those routes, stretching from Siberia
through Bangladesh and onwards. Do you do any research work in Bangladesh? The Bangladesh Bird Club has been involved in a number of different studies. So there are annual midwinter water bird counts that give us data on the trends in water birds, many of which are migratory species. And the club has also developed a bird ringing program in recent years. And that's telling us more about particularly the smaller birds that are difficult to find in these swamps and freshwater wetlands, and also their biometrics and the fact that they come back to the same areas again and again each winter. Okay. ইনাম ভাই, পাখি নিয়ে তো আমরা অনেক কথাই বললাম, পরিযায়ী পাখি নিয়ে। পরিযায়ী পাখি আমাদের এত বেশি প্রয়োজন কেন? পরিযায়ী পাখির অন্য পাখির মতোই যে আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার জন্য তাদের অবদান এত বেশি যে সেটাকেই প্রথমে বলা উচিত। কিন্তু আজকে আমি বরং সেটাকে মুখ্য না করে একটা কথা বলতে চাই যে পরিযায়ী পাখি কিন্তু মানুষে মানুষে বিশ্বে যে বন্ধন তারই একটা প্রতীকের মতো। এক দেশে তারা জন্মায়, অন্য দেশে শীত কাটায়, আরেক দেশে পথে সময় কাটায়। এই যে পাখি যদি এটা করতে পারে যে বিশ্বটাকে একটি বাসস্থান বলে ধরে নেওয়া, এটাকে খণ্ড খণ্ড না করে একটা আমাদের মধ্যে আগ্রহ আছে, তার একটা বহিঃপ্রকাশ, একটা প্রতীক হিসেবে পাখিকে দেখতে পাই। আমার মনে হয় এই পরিযায়ী পাখিকে আমরা যদি ওইভাবে দেখি যে সে মহাদেশে মহাদেশে, দেশে দেশে বন্ধুত্বের প্রতীক, কারণ সে মহাদেশে মহাদেশে পার্থক্য করে না, বা দেশে দেশে কোনো পার্থক্য সে করে না। সে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, আবার সে আরেক দেশে ফিরে যায়, এক পৃথিবীতে সে বাস করে। এইভাবে যদি আমরা দেখি, আমার কাছে মনে হয় মানুষ এক হবে, সারা পৃথিবীর মানুষ এক, এর একটি প্রতীক হিসেবে দেখতে পারি। এটাই আমার কাছে বেশি মূল্যবান অন্তত আজকে মনে হচ্ছে। আপনি প্রকৃতির যে সেবা পাখি দিয়ে থাকে সেগুলো চাইতেও আমি বলবো মানবতার জন্যে এটা একটা সেবা, কারণ আমরা বহু কাজেই প্রতীক চাই, প্রয়োজন হয়। আমরা পাখিকে সমন্বিত উদ্যোগের একটা প্রতীক হিসেবে দেখতে পারি, যে আমরা পৃথিবীকে যে মানুষের জাতিভেদ ভুলে, অন্য সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের একটি বাসস্থান হিসেবে দেখতে চাই, সেইভাবে একত্রে কাজ করতে চাই, তারই প্রতীক আমরা ধরে নিতে পারি পরিযায়ী পাখি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। Paul, thank you very much for coming to our studio and sharing your experience with us. Pleasure, thank you. শুধু দর্শক, পরিযায়ী পাখিদের নির্দিষ্ট কোনো দেশ নেই, কোনো সীমানা নেই, পুরো পৃথিবী তাদের। পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পাখিদের সংরক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তবেই আমরা সুস্থ পরিবেশ ফিরে পাব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রাণের স্বদেশ স্নিগ্ধ শুনে স্নিগ্ধ